পিএসএল এ চলছে লাল সবুজের ডমিনেন্স। পাকিস্তান সুপার লিগের আকাশ কাঁপছে বাংলাদেশের 6 টাইগারের হুঙ্কারে। কথায় আছে বুনো ওল তো বাঘা তেঁতুল। ব্যাটারদের জন্য সেই বাঘা তেঁতুল হয়ে দাঁড়িয়েছেন আমাদের বোলাররা। একদিকে পেস গান শরীফুল উইকেট না পেলেও কিপ্টে বোলিংয়ে দেখিয়েছেন ইকোনমির ভেলকে। অন্যদিকে স্পিন জাদুকর রিশাদ হোসেন, যার লেগ স্পিনের মায়া জালে কাটা পড়ছেন অ্যারন হার্ডের মতো হার্ড হিটাররা। কিন্তু রিয়েল শো তো আজ। ফিজের সেই বিষাক্ত কাটারে কি আজ দিশেহারা হবে লাহোরের প্রতিপক্ষ, নাকি পারভেজ ইমনের ব্যাটে আসবে সেই কাঙ্ক্ষিত রানের বন্যা? ওদিকে সিঙ্গাপুরের ডেরায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন হামজারা। পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থেকেই সিঙ্গাপুর সফর রাঙাতে চায় বাংলাদেশ। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ লগ্নে প্রশ্ন একটাই, প্রতিপক্ষের কফিনে কি শেষ পেরেকটা ঠুকতে পারবে বাংলাদেশ? হিস্ট্রি ইজ কলিং। ব্যাটে বলে আর বুটের লড়াইয়ে আজ কি ইতিহাস রচনা করতে পারবে? দর্শক, আমরা সেসব নিয়ে আজ কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক তাইব অনন্ত। যাচ্ছি তার কাছে। তাইব, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটা শুরুতেই দেখছিলাম যে পিএসএল এ 6 জন ক্রিকেটার বাংলাদেশের খেলছে এবং এইটা আসলে প্রথমবারের মতো এতজন টাইগার ক্রিকেটার পিএসএল এ খেলতে গেছেন। সেখানে প্রথম ম্যাচে মোস্তাফিজ আর পারভেজ ইমনের মোস্তাফিজ একটা উইকেট নিল, পারভেজ ইমন খুব একটা ভালো কিছু করে দেখাতে পারেননি। আজকে তাদের জন্য আবারও নিজেদেরকে প্রমাণ করার একটা জায়গা। তার আগে রিশাদ আর শরীফুলের গতকাল ম্যাচ ছিল, তাদের পারফরমেন্স নিশ্চয়ই ম্যাচটা দেখেছেন, কেমন লাগলো? পারফরমেন্স দেখে কি মনে হচ্ছে? শুভ সকাল তাজিন। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যেটা বলছিলেন যে 6 জন খেলছে পিএসএল এ, এটা দেখতে ভালো লাগছে। দেশের বাইরে একটা ফ্র্যাঞ্চাইজি লিগে এতগুলো প্লেয়ার বাংলাদেশের, এবং বাংলাদেশি প্লেয়ারদেরকে যে আসলে সম্মান করা হচ্ছে, বাংলাদেশি প্লেয়ারদেরকে তাদের মেরিট ওয়াইজ ডাকা হচ্ছে, এবং তারা বিশ্ব মঞ্চে যে পারফরমেন্সটা করেছেন, বা আমি ধরে নিলাম হোয়াটএভার যেসব বাংলাদেশের এই প্লেয়াররা যারা খেলছেন, এরা যেসব জায়গায় পারফর্ম করেছেন সেটার উপর বেস করে তারা পিএসএল খেলছেন, উইচ ইজ রিয়েলি গুড টু সি। আবার অন দ্য কন্ট্রারি এটাও ট্রু যে রিসেন্টলি বিসিসিআই এর সাথে আমাদের এই বিশ্বকাপ খেলা না খেলাকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব যেটা তৈরি হয়েছে, তখন আবার বিসিবি বন্ধু হয়ে গেছে। তখনই আসলে মনে হচ্ছিল যে পিএসএল এবার রেকর্ড সংখ্যক শত্রু যখন বন্ধু হয়ে যায় আর কি, বিষয়টা ওরকম। পিএসএল এবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি খেলবে এরকম মনে হচ্ছিল, এবং শেষমেশ তাই হলো। 5 জন তো ছিলেনই, পরে আবার তানজিদ তামিম শেষ মুহূর্তে ঢুকেছেন। রিগার্ডিং পারফরমেন্স, কালকে পেশোয়ার রাওয়ালপিন্ডির খেলা ছিল, খুবই হাই স্কোরিং ম্যাচ। এ ধরনের হাই স্কোরিং ম্যাচে 214 এটা চেস করা হয়েছে। তো বাংলাদেশি দুজনই কালকে বোলার ছিলেন, রিশাদ এবং তার কাছে আপনি এক্সপেক্ট করবেন, উনি কখনো এক্সপেকটেশনসটাকে প্রেশার মনে করেন না। সো ওই জায়গাটাতে তার পারফর্ম করাটা ইজি হয়ে যায়। বিশ্বমঞ্চে যেটা হয় যে আপনি যখন ধরেন এই ধরনের ম্যাচে, যেমন আজকে লাহোরের খেলা, যে দলের অপোনেন্টের মানে যে তাদের যে অপোনেন্ট ইমন বা মোস্তাফিজ, আমি জানি না ইমন আজকে খেলবেন কিনা, সেই অপোনেন্টে কিন্তু আজকে রয়েছেন, আমি নাম ভুলে গেলাম, মঈন আলী রয়েছেন, তাদের ক্যাপ্টেন, তাদের দলে রয়েছেন অ্যাডাম জাম্পা, তাদের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। সো আপনি খেলছেন এমন একটা দলের সাথে যারা বিশ্বকাপে এসেছে বা বিশ্বকাপ পাচ্ছে, যারা কিংবদন্তি হিসেবে পরিচিত। এদের এগেনস্টে আপনি যখন নামবেন, ধরেন আমাদের ইমন খেলেছে কোথায়, ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন কটা ম্যাচ, আর এই টুকটাক দেশে খেলেছেন। কিন্তু বিশ্বমঞ্চে গিয়ে তিনি যখন ব্যাটিং করবেন এবং যখন তিনি দেখবেন যে ডেভিড ওয়ার্নার ফিল্ডিং সাজাচ্ছেন, ওটা তো আপনাকে অ্যাজ এ প্লেয়ার আপনার ভিতরে নতুন জিনিস তৈরি করে, আপনি সাহস পান, কনফিডেন্ট বিল্ড আপটাও তো হয়ে যায়। তিনি মঈন আলীর সাথে ডাগ আউট শেয়ার করেছেন বিপিএল এ, এবার মঈন আলী তার অপোজিটে দাঁড়িয়ে ফিল্ডিং করবেন। তো এই যে এই এনভায়রনমেন্ট গুলো, এগুলো তো অ্যাজ এ ক্রিকেটার বিশ্বমঞ্চে আপনাকে রেডি হতে হেল্প করে। এবং আমি মনে করি ইমন প্রথম ম্যাচে 14 রান করেছেন মাত্র, ইজ এ ভেরি ইয়াং ল্যাড, মানে একেবারে ছোট্ট একটা ছেলে, মাত্র ক্যারিয়ার শুরু করেছেন, খুবই ব্রেভ, খুব ভালো শটস রয়েছে হাতে। ইমন আমার ধারণা যে ফ্লোটা যদি পান, এবং বিপিএল এ যে জায়গাটা খেলেছেন 4-এ, তাকে পিএসএল এ 4-এই খেলানো হচ্ছে। সো লেটস সি, আমি তো খুব আশাবাদী। মোস্তাফিজকে নিয়ে আপনি যেটা বলছিলেন যে মোস্তাফিজকে নিয়ে প্রত্যাশার জায়গাটা সবসময় অনেক বেশি থাকে। মোস্তাফিজ এই ম্যাচটাতে, প্রথম ম্যাচে একটা উইকেট নিয়েছেন, এই ম্যাচটাতে আসলে নিজের ওই যে 2টা 3টা 4টা 5টা উইকেট নেওয়ার যে মোস্তাফিজের একটা স্বভাব, সেই স্বভাব সুলভ পারফরমেন্সটা প্রথম ম্যাচে দেখা যায়নি। এই ম্যাচটাতে তাকে আসলে তার চেনা ছন্দে দেখতে পাবো কিনা আমরা, কেমন কি? আমি তো মনে করি প্রথম ম্যাচেও ছন্দে ছিলেন, কারণ তার দল 199 করেছিল লাহোর প্রথম ম্যাচে, এবং চেস করতে গিয়ে অপরেন্ট 130 রান অল আউট হয়ে গেছে। মোস্তাফিজের কাজটা করে দিয়েছে। দেখেন, ইম্প্যাক্ট টি20 ক্রিকেটে এমন একটা ব্যাপার যে doesn't have to have a clear vision, মানে আপনার স্কোর কার্ডে বা ট্যালিতে মোস্তাফিজের নামের পাশে 4টা উইকেট, 3টা উইকেট বা 2টো উইকেট থাকাটা জরুরি নয়। আপনি আসলে রানটা কত কম দিচ্ছেন অ্যাজ এ বোলার, কারণ এখন তো খেলাটা ব্যাটারদের বেশি হয়ে গেছে, এবং আপনি যদি
পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেটটাতে লোকাল যেটা, মানে আমি পিএসএল এর কথা বলছি না, লোকাল যে টি-20 হয় সেখানে আপনি দেখবেন যে 210, 20, 30 করেও সেফ না, এতই ফ্ল্যাট উইকেটে খেলা হয় ওইখানে, ওইভাবেই তাদেরকে তৈরি করা হচ্ছে। তো সেই জায়গা থেকে এই প্লেয়াররা যখন এই পিএসএল লেভেলে এসে পারফর্ম করেন তখন তাদের ওই টেন্ডেন্সিটাই থাকে যে আমরা জোরে মারবো। আপনি যেটা বলছিলাম যে কালকে 214 চেজ হয়েছে, সো এটা অনেকটা আইপিএল এর মতো। আইপিএল এ যেমন কালকে 202 চেজ হয়ে গেল এবং খুব সহজেই চেজ হলো। আইপিএল এ আপনি 210, 20, 30 করেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। পিএসএল আমার মনে হয় এখন ওই পর্যায়টা চলে এসেছে যেখানে ব্যাটারদের দৌরাত্ম্যটা অনেক এবং বেশি এবারে থাকবে। পিএসএলটা তো বেশ জমজমাটও আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের জন্য আসলে এই ম্যাচটায় হারানোরও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, বরং যেটা আছে সেটা হচ্ছে একটা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচটা জিতে নিজেদেরকে একটু আত্মবিশ্বাসটা বাড়তে পারে, দ্যাটস অল। সো এই ম্যাচটার আগে হামজা জয়েন করেছেন টিমের সঙ্গে ভিয়েতনামের বিপক্ষে একটা ম্যাচ খেলে, আসলে যে ম্যাচটা বাংলাদেশের পারফরমেন্স দেখে হতাশ হওয়া ছাড়া লাস্ট বেশ কিছু ম্যাচে আমরা কিন্তু একটা আশার সঞ্চার করতে পারছিলাম যে হামজা এসেছে, সমিত, ওদের পারফরমেন্স আমাদেরকে আশা জায়গা নিয়ে একটা বিষয় দেখাচ্ছিল। কিন্তু ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটার পরে তো সেইটা একটু ভাটা পড়ে গেল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা কেমন হতে পারে? সিঙ্গাপুরের বিপক্ষে আমার মনে হয় মানে সবচেয়ে বড় কথা বাংলাদেশকে একটা টিম হয়ে খেলতে হবে। বাংলাদেশ যেটা হয়েছে যে আমরা বাইরে থেকে দেখলে মনে করি হামজা চলে এসেছেন, প্রিমিয়ার লিগ খেলেছেন, চ্যাম্পিয়নশিপ খেলেছেন ইংল্যান্ডে, সুমিত ক্যানাডিয়ান লিগ খেলেন, চলে এসেছেন, দল রাতারাতি পাল্টে যাবে। দল রাতারাতি পাল্টাবে না আসলে আপনি, কারণ আপনার এই দুজন বাদ দিলে আমি আর ধরে নিলাম আর একজন দুজন হয়তো প্রবাসী, বাকি ঘুরে ফিরে ওই 7-8 জন সবাই তো আসলে দেশি, এবং এই দেশের ফুটবলটাই তারা খেলছেন। এবং আমাদের দেশের লোকাল যেই বিএফএল হচ্ছে এখন ফুটবল লিগ, সেটা আসলে কি মানের সেটাও তো বুঝতে হবে। আমাদের এই দলটা কম্পিট করতে পারে আসলে সাউথ এশিয়ান জোনে যারা আমরা আছি, ধরেন ভারত, পাকিস্তান, মালদ্বীপস, নেপাল, এক্সকিউজ মি। তো এই দলগুলোর সাথে আমরা হয়তো এখন ওই সম পর্যায়ে চলে গেছি, ওই কম্পিটিশন করে জেতার মতো। হয়তো যখন খেলা হবে আমরা বলতে পারি আমরা জিততে পারি, কিন্তু আপনি যখন ভিয়েতনামের মতো দলের সাথে খেলবেন যারা র্যাঙ্কিং এ এত হাই, ভিয়েতনাম কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে সেটা তো ফার্স্ট হাফে বাংলাদেশ দেখেছে। তো আমি মনে করি আসলে হারায়নি কিছু ভিয়েতনামে, কারণ ভিয়েতনামের সাথে আপনি খেলেছেন সিঙ্গাপুর ম্যাচের আগে নিজের ভুলগুলো শুধরে নিতে। প্রথম ফার্স্ট হাফে আপনি অসংখ্য ভুল করেছেন, তার পরিণাম হচ্ছে 3টা গোল। এই 3টা গোল আপনি খেয়েছেন, এবং সেকেন্ড হাফে বাংলাদেশ কেম ব্যাক উইথ স্ট্রং মেন্টালিটি। তখন কিন্তু তারা আর গোল খায়নি, অপরচুনিটিস বেশি ক্রিয়েট করেছে, গুছিয়ে খেলেছে বাংলাদেশ, হাই প্রেস করেছে, ডিফেন্সিভ ব্লকগুলো ভালো ছিল, বাংলাদেশ পজিশনটা ভালো তৈরি করেছে। তো আমি মনে করি যে এই ধরনের বড় অপোনেন্টের সাথে খেললে বেটার। এই ধরনের বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো এর আগে সিঙ্গাপুরের মতো যে বড় একটা ম্যাচ খেলতে যাচ্ছে, এমন বড় বড় ম্যাচ খেলার আগে আমরা সবসময় মানে অপোনেন্ট হিসেবে প্রস্তুতি ম্যাচে পেয়েছি নেপাল, ভুটান, এবার আমরা পেলাম ভিয়েতনাম। সো আমি মনে করি যে খুবই ভালো একটা ইয়ে। আর আপনি বলছিলেন পাওয়ার কিছু নেই, আছে হয়তো, মানে বাংলাদেশ যদি সিঙ্গাপুরে গিয়ে ভালো ফুটবলটা খেলে, সিঙ্গাপুরে কিন্তু সাপোর্টও পাবে, ওখানে কিন্তু প্রবাসী বাংলাদেশি রয়েছে। তো সবচেয়ে বড় কথা যে ভিয়েতনামে আমাদের ওই দলটার সাথে রাকিব তো খেলেননি, রাকিব ছিলেন না। রাকিব তো আমাদের ফ্রন্টে মেইন ম্যান, রাকিবকে থাকতে হবে। রাকিব স্কোরার, আমাদের রাকিব স্কোর করেন আমাদের দলের হয়ে এবং জেতানো আমরা দেখেছি যে ধরেন ভারতের সাথে ম্যাচ বা যে কোনো ম্যাচে দেখবেন যে রাকিব হয়তো সুযোগ বুঝে ওই কাজটা করে দিচ্ছেন। উনি না থাকাতে ওই স্কোরার যে একটা মানুষ, ফিনিশিং এর ব্যর্থতাটা বাজেভাবে দেখা গেছে, এবং আমাদের এই ফিনিশিং প্রবলেম তো লম্বা সময় ধরে চলছে, জনম ধরে চলে আসছে। রাকিব থাকাতে তাও একটু টুকটাক হতো। এখন আমি মনে করি সিঙ্গাপুরের সাথে ম্যাচটাতে নিজেদের মাটিতে আমরা সিঙ্গাপুরের কাছে 1-2 গোলে হেরেছি। ওই ম্যাচে খুব যে খারাপ খেলছে বাংলাদেশ তা না, কিন্তু ঘরের মাঠে পারেনি। এখন আমার মনে হয় যে ওখানে গিয়ে ওই প্রবাসী বাংলাদেশিদের সমর্থনে, সবচেয়ে বড় কথা হামজা ভিয়েতনামের সাথে খেলেছেন টায়ার্ডনেস নিয়ে, ফ্লাই করে এসেই পরের দিন হয়তো খেলতে নেমেছেন। সমিত সোম লম্বা সময় ধরেই তো ফুটবল খেলছিলেন, একটা ব্রেক ছিল মাঝখানে মনে অল্প কিছুদিন, তারপরে এসে খেলেছেন। ওইটা চলে যাবে এবং বাংলাদেশ এটা 3 দিনের অনুশীলনের সুযোগ পেয়েছে, গতকাল করেছে আরো 2 দিন। তো আমি আশা করবো যে বাংলাদেশ ওই সাহসটা, ওই দুইটা প্রবাসী শক্তিশালী বাংলাদেশি ফুটবলারের প্রেজেন্সে দে উইল ডু গুড। বাংলাদেশের স্ট্রাইকারদের যে প্রবলেমটা, ফিনিশিংটা একেবারেই ভালো না, সেই জায়গায় আসলে মানে ভরসা করার মতো তো কোনো নাম আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে হামজা বা এক সমিত বা একজন ফাহমিদুলকে বেস করে আপনি আসলে কতটুকু ভরসা করতে পারেন, এটা একটা বড় প্রশ্নের জায়গা। দ্বিতীয় কথা, এই যে আমাদের সবসময় একটা অতি আত্মবিশ্বাসের জায়গা থাকে, কোচ হাভিয়ার কাবরেরা ভালো পারফরমেন্স না করার পরেও আসলে অনেক কিছু নিজেদের ফরে আনার জন্য হয়তো উনি অনেক কিছু বলে থাকেন। সো এই অতি আত্মবিশ্বাসটা আসলে বাংলাদেশের জন্য কাল হয় কিনা প্রতিবারই? না, রিগার্ডিং স্ট্রাইকার এই দোষটা তো আমি মনে করি আসলে ক্যাপ্টেন কোচকে নিতে হবে, কারণ তিনি 1-2 বছর ধরে তো বাংলাদেশ দলকে ট্রেন আপ করছেন না, লম্বা সময়। এবং বাংলাদেশ দলের লুপহোল যে আসলে স্ট্রাইকিং পজিশন, এটা তাকালেই বোঝা যায়।
যে উই ডোন্ট হ্যাভ এ লাইক প্রপার striker, স্ট্রাইকার exactly. যিনি আসলে Proper number 9 তো তার আমরা- কাছে বলটা গেলে তিনি যে আসলে খেলাটা মোড় ঘুরিয়ে দিবেন ওটা নাই। এবং তিনি এখন আবার বাংলাদেশের লোকাল ফুটবলে যদি তাকান যে যারা এই আমাদের এখানে যেই দলগুলোকে কেন্দ্র করে আমাদের বিএফএল হচ্ছে তাদের ওনাররা কি আসলে চান কিনা যে তাদের দলে একটা দেশি স্ট্রাইকার থাকুক? তারা তো বিদেশি স্ট্রাইকার দিয়ে ভরে রেখেছেন তাদের সামনে। তো এটা তো আসলে একটা কালচার, আপনি এটা এটাকে একটা বড় চেঞ্জ করতে problem. গেলে এটা সুদূর প্রসারী একটা পরিকল্পনাকে পরিকল্পনা। বাস্তবায়ন করতে হবে। কাবরেরা কি আদৌ বাফুফের সাথে কথা বলেছিলেন? বাফুফে কি আসলে দলগুলোর সাথে কথা বলেছিল? তারা কি কখনো চেষ্টা করেছে প্রপারলি যে আমরা একটা স্ট্রাইকারকে চাই? এই চেষ্টাটাই তো, এই তাগিদটাই তো কখনো অনুভব করেনি। আর একটা জিনিস হচ্ছে যে ধরেন হামজা সমিতরা খেলছেন ভালো, কতদিন খেলবেন? তো আপনার হামজা সমিতের ব্যাকআপ তো লাগবেই। সো এই ব্যাকআপের জন্য সবসময় আপনি প্রবাসী ফুটবলার দিয়ে আসলে চালাতে পারবেন না। আপনাকে দিন শেষে ওই আপনার মজুদের ঘাঁটি কিন্তু দেশেই। তো ওই জায়গাটাতে আপনাকে প্রপার একটা, আমার মনে হয় যে দিস ইজ ভেরি হাই টাইম। এই ম্যাচটা তো আসলে রেজাল্টে কিছু যাবে আসবে না, কিন্তু বাংলাদেশের সামনের বড় বড় কাবরেরাও তো ম্যাচগুলো চাইবে নিশ্চয়ই তার চাকরির মেয়াদটা আর একটু বাড়ুক, নিশ্চয়ই সেই এই ম্যাচটার জন্য একটা ভিন্ন পরিকল্পনা সে করবে যাতে জিততে পারে। ছোট্ট করে একটু জানতে চাই। আমি মনে করি কাবরেরার আসলে ইটস ভেরি হাই টাইম ওয়েন To go. হি শুড লিভ Exactly. বাংলাদেশ। কারণ ওনার যেটা দেওয়ার উনি দিয়েছেন, কিন্তু বাংলাদেশ এখন আসলে নতুন ঘরানার ফুটবল খেলা দরকার, নতুন একজন কোচ দরকার যিনি আসলে কাবরেরা যে ভুলগুলো করেছেন এই সিলি মিস্টেকগুলো উনি করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ তাইব। আমরা প্রত্যাশা করব যে ফুটবল ম্যাচটা আসলে এবার আমরা একটা প্রত্যাশা নিয়েই সিঙ্গাপুর থেকে বাংলাদেশ ব্যাক করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ক্রিকেট এবং ফুটবলের নানা বিষয় নিয়ে। চলছে খেলা যুগ, ফিরছে একটা বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন।